হিরো মন খারাপ করে বের হয়ে এলো। তার এখন সত্যি সত্যি মনে হচ্ছে এই মেয়েকে বিয়ে করে গ্রেট ভুল করা হয়েছে। এই মেয়ে তার জীবনটা ভাজা ভাজা করে ফেলবে, দিনরাত ঝগড়া করবে, ঘরের চালে কাকপক্ষী বসতে দেবে না। মিনুর সঙ্গে এনার বড় রকমের একটা ঝগড়া হয়ে গেল 3 দিন পেরোবার আগেই। এনা রান্নাঘরে ভাত বসিয়েছে। মিনু বললেন, কি করছো? ভাত বসিয়েছি। তোমাকে ভাত বসাতে বলেছি? না, বলেননি। বলতে হবে কেন? আপনার কি ধারণা আমি ভাত রাঁধতে জানি না? মিনু স্তম্ভিত গলায় বললেন, এরকম করে কথা বলা তোমাকে কে শিখিয়েছে? কেউ শিখায়নি। ভাত বসিয়েছি তা নিয়ে আপনিই বা এত হইচই করছেন কেন? মিনু চাপা গলায় বললেন, তুমি তো ভয়ঙ্কর বদমেয়ে। এনা সহজ গলায় বলল, আমি বদমেয়ে না, আপনার ছেলেটা বদ। আপনার ছেলের ভাগ্য ভালো যে আমি তাকে বিয়ে করেছি। মেয়েটির গালে প্রচণ্ড একটা বড় চর কষিয়ে দেবার ইচ্ছা মিনু অনেক কষ্টে দমন করলেন। নতুন বউয়ের গায়ে এত তাড়াতাড়ি হাত তোলা ঠিক হবে না। তাছাড়া ছেলের বউকে শায়েস্তা করতে হয় ছেলেকে দিয়ে, তিনিও তাই করবেন। জালালউদ্দিন এনাকে বেশ পছন্দ করলেন। তেজি মেয়ে, এই সংসারের জন্য এরকম তেজি মেয়েই দরকার। মেয়েটির সঙ্গে খাতির রাখলে ভবিষ্যতে সুবিধা হবে, এই ধারণা নিয়ে তিনি ভাব জমানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। মধুর স্বরে যখন তখন ডাকেন, মা এনা, একটু শুনে যাও তো। এনা সঙ্গে সঙ্গে এসে পুরুষালী গলায় বলেন, কি জন্য ডেকেছেন? এমনি ডাকছি মা, এমনি, গল্প করি। কি গল্প করবেন? সুখ দুঃখের গল্প। গল্প শুনতে আমার ভালো লাগে না। চা খেতে চাইলে বলুন, চা এনে দিচ্ছি। আচ্ছা দাও, তাই দাও। চোখ দুটো যাওয়ার পর একেবারে অচল হয়ে পড়েছি। চিকিৎসাও হচ্ছে না। চিকিৎসা হচ্ছে না কেন? কে করাবে চিকিৎসা? কেন, আপনার ছেলে করাবে? আমার ছেলে আমার চিকিৎসা করাবে? আপনার ছেলে আপনার চিকিৎসা করাবে না তো বাইরের মানুষের চিকিৎসা করাবে? এই সংসারের মানুষ তুমি চেনো না মা। এই সংসারের মানুষগুলো কেমন তোমাকে বলি। জালালউদ্দিন বিমল আনন্দ ভোগ করছেন। সংসারের মানুষ চিনিয়ে দেবার দায়িত্ব খুব সহজ দায়িত্ব নয়। মনোযোগী শ্রোতার সঙ্গে দার্শনিক কথাবার্তা বলতে তার ভালো লাগে। এই মেয়েটার মনোযোগী শ্রোতা হবার সম্ভাবনা আছে। সংসারে থাকে 3 রকমের মানুষ, অগ্নি মানুষ, মাটি মানুষ এবং জল মানুষ। অমানুষ্য থাকে 3 পদের। জালালউদ্দিনের হঠাৎ সন্দেহ হলো সামনে কেউ নেই। মানুষ কয় প্রকার ও কি কি এই প্রসঙ্গ বন্ধ রেখে মৃদুস্বরে ডাকলেন, মা, মা কোথায় গো? মা কোথায়? মার জবাব পাওয়া গেল না। মা চা বানাতে গেছে। শ্বশুরের দার্শনিক কথাবার্তায় তার কোনো আগ্রহ নেই। বাবা, চা নিন। জালালউদ্দিন গম্ভীর মুখে হাত বাড়িয়ে চায়ের কাপ নিলেন। চায়ে চুমুক দিলেন। চমৎকার চা। কিন্তু তার গভীর মুখভঙ্গির বদল হলো না। এনাকে তিনি বুঝতে পারছেন না। কাউকে বুঝতে না পারলে অস্বস্তি লাগে। কে জানে এই মেয়েটা ঘর ভাঙানি মেয়ে কিনা। যদি ঘর ভেঙে দেয় তাহলে তিনি কোথায় যাবেন? তার এই বয়সে শরীরের এই অবস্থায় একটা শক্ত আশ্রয় প্রয়োজন। চা তার কাছে বিষাদ মনে হলো। হিরোর ইচ্ছা ছিল তার চায়ের দোকানের প্রথম চা খাওয়াবে পীর সাহেবকে, তাকে হাতে পায়ে ধরে নিয়ে আসবে। এতে দোকানের একটা পাবলিসিটিও হবে। এত বড় পীর এসে চা খেয়ে গেছেন, কম কথা না। পীর সাহেব আসতে রাজি হলেন না, তবে চায়ের বিশাল কেতলিতে ফু দিয়ে দিলেন। বললেন, এতেই কাজ হবে। হিরো বিশেষ ভরসা পেল না। জুন মাসের 3 তারিখ ভোর 6টায় তার চায়ের দোকান চালু হলো। চা, পরোটা, সবজি ভাজি এবং ডাল, এই 3 আইটেম। পরোটা ভাজি এবং ডালের জন্য একজন কারিগর রাখা হলো। কারিগরের নাম মজনু মিয়া। কারিগরের দেশ ফরিদপুর। বয়স 50। ছোটোখাটো মানুষ, কথা বলে ফিসফিস করে এবং সেই সব কথার বেশিরভাগই বোঝা যায় না। কারিগরের বাঁ হাতটা অচল। সেই অচল হাত শুকিয়ে দড়ির মতো হয়ে আছে। শরীরের অনাবশ্যক অঙ্গ হিসেবে হাতটা কাঁধের সঙ্গে ঝুলতে থাকে। একটি সচ্ছল হাত কারিগর মজনু মিয়ার জন্য যথেষ্ট।
এই হাতে অতি দ্রুত গতিতে সে পরোটা ভাজে। সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখার মতো দৃশ্য। মজনু মিয়া নামকরা কারিগর। তাকে নিয়ে যে কটা রেস্টুরেন্ট শুরু হয়েছে সব কটা টিকে গেছে, রমরমা বিজনেস করছে। মজনু মিয়ার নিয়ম হলো, কোনো রেস্টুরেন্ট যখন টিকে যায় তখন সে সরে পড়ে। রেস্টুরেন্ট বড় হওয়া মানে নতুন নতুন কারিগরের নিযুক্তি। নতুনদের সঙ্গে তার বনে না। সে কাজ করতে চায় একা। কাজের সময় সে কারো দিকে তাকায় না, কথা বলে না, হ্যাঁই পর্যন্ত বলে না। কাজের সময় সে শুধু ভাবে ভাবে নিজের একটা রেস্টুরেন্ট হয়েছে, গম গম করছে রেস্টুরেন্ট, কাস্টমার আসছে যাচ্ছে, পরোটা ভেজে সে কুল পাচ্ছে না। এই স্বপ্ন সে গত 30 বছর ধরে দেখছে। আজ সেই স্বপ্নকে বাস্তব করার ক্ষমতা তার আছে। 30 বছরে সে কম টাকা জমায়নি। টাকা না জমিয়েই বা করবে কি? টাকা খরচের তার জায়গা কোথায়? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই। থাকার আলাদা ঘর এই জীবনে করা হয়নি। যে রেস্টুরেন্টে কাজ করেছে সেই রেস্টুরেন্টের বেঞ্চিতেই রাত কাটিয়েছে। নিজের একটি ঘরের প্রয়োজন সে 30 বছর আগেও বোধ করেনি, আজও করে না। রেস্টুরেন্ট চালুর দিনে হিরু অসম্ভব উত্তেজনা বোধ করল। তার মনে হচ্ছে কানের পাশ দিয়ে ভো ভো করে গরম হাওয়া বের হচ্ছে। এই গরম হাওয়া শরীরের ভেতরেই তৈরি হচ্ছে, কিন্তু বের হচ্ছে কোন পথে তা সে ধরতে পারছে না। বুকে হৃৎপিণ্ড বেশ শব্দ করে লাফাচ্ছে। তার হার্টের কোনো অসুখ আছে কি না কে জানে, সম্ভবত আছে, আগে ধরা পড়েনি, এখন ধরা পড়েছে। পীর সাহেব বলে দিয়েছেন, প্রতিদিন দোকান খোলার আগে 3 বার সূরা ফাতিহা, 3 বার দুরূদ শরীফ পড়তে। লজ্জার ব্যাপার হচ্ছে কোনো দুরূদ শরীফই মুখস্থ নেই। ভেবেছিল একটা নামাজ শিক্ষা এনে রাখবে। নামাজ শিখায় সব দোয়া দরুদ বাংলা লেখা থাকে, দেখে দেখে 3 বার পড়ে ফেললেই হবে। কিন্তু নানান ঝামেলায় নামাজ শিক্ষা কেনা হয়নি। বিরাট খুঁত রয়ে গেল। হিরো খুবই বিষণ্ণ বোধ করল। তার বিষণ্ণ ভাব দীর্ঘস্থায়ী হলো না। প্রথম দিনেই রেস্টুরেন্ট জমে গেল। কারিগর মজনু মিয়ার ভাজি এবং পরোটা দুই অতি চমৎকার হলো। ভাজির রং লালাভ, একটু টকটক এবং প্রচণ্ড ঝাল, শুধু খেতেই ইচ্ছে করে। মজনু মিয়া কিছু একটা দিয়েছে সেখানে, কি কে জানে। হিরোর মনে হলো ভাজির রান্নার গোপন কলাকৌশল শিখে রাখা দরকার। না শিখে রাখলে সমস্যা হবে। মজনু মিয়া যদি দোকান ছেড়ে চলে যায় তাহলে সে একেবারে পথে বসবে। তার রেস্টুরেন্টে তখন কেউ থুতু ফেলতেও আসবে না। টুকু অরুকে নিয়ে বের হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলছে না। কয়েকবার জিজ্ঞেস করেও অরু কোনো জবাব পায়নি। টুকু শুধু বলেছে, চলো না যাই। অরু সুতির একটা শাড়ি পরেছে, সাধারণ শাড়ি, কিন্তু কোনো এক বিচিত্র কারণে এই শাড়িটি তাকে খুব মানিয়ে গেছে। তাকে দেখাচ্ছে কিশোরী একটি মেয়ের মতো, যে মেয়ের চোখে পৃথিবী তার রহস্য ও আনন্দের জানালা একটি একটি করে খুলতে শুরু করেছে। টুকু বলল, এইখানে একটু দাঁড়াও আপা। একতলা সাদা রঙের একটা দালানের সামনে অরু দাঁড়িয়ে আছে। বাড়ির সামনের জায়গাটা ফুলের গাছে ভর্তি। নিকেলের চশমা পরা বৃদ্ধ একজন ভদ্রলোক বাগানে কাজ করছিলেন। অরু বলল, এটা কার বাড়ি? ওসমান সাহেবের বাড়ি। এই বাড়িতে কি আছে? একটা ব্যাপার। তুমি দাঁড়াও, আমি ওনার সঙ্গে কথা বলে আসি। ব্যাপারটা কি তুই আমাকে বলবি না? একটা চাকরির ব্যাপার। তোমার একটা চাকরি হয় কি না দেখি। তুই আমাকে চাকরি জোগাড় করে দিবি? না, আমি দেব কিভাবে? বজলু ভাই চেষ্টা চরিত্র করছেন। বজলু ভাইটাকে তুমি চিনবে না, গ্রিন বয়েজ ক্লাবের সেক্রেটারি। বজলু ভাইয়ের এখানে থাকার কথা। দাঁড়াও, আমি খোঁজ নিয়ে আসি। বজলু ভাই এসে চলে গেলেন কি না কে জানে। ওরও দাঁড়িয়ে রইল। সুন্দর একটা বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে থাকায় এক ধরনের লজ্জা আছে। গেটের বাইরে দাঁড়িয়ে থাকার মানে এই সুন্দর বাড়ির ভেতরে ঢোকার অনুমতি তার নেই। সে বাইরের একজন। অরু দেখল বুড়ো ভদ্রলোক নিজের মনে কাজ করছেন। টুকু হাত কচলে কচলে কী সব বলছে। টুকুর ভঙ্গি বিনীত প্রার্থনার ভঙ্গি। অভাব, দুঃখ, দুর্দশার কথা বোধহয় বলছে। অরুর খুব লজ্জা লাগছে।
কি আশ্চর্য, ভদ্রলোক একবার মুখ তুলেও তাকাচ্ছেন না। কি হয় একবার তাকালে? একটা মানুষ নিশ্চয়ই বাগানের গাছগুলোর চেয়ে তুচ্ছ না? টুকু ফিরে এলো। তার মুখ লজ্জায় এতটুকু হয়ে গেছে। ছোট ছোট নিঃশ্বাস ফেলছে। কি কথা হয়েছে কে জানে। অরু বলল, চল যাই। টুকু বলল, আচ্ছা চলো, শুধু শুধু আসলাম। অরু বলল, তোকে অপমান করেনি তো? আরে না, অপমান করবে কি? খুব যারা বড় মানুষ তারা কাউকে অপমান করে না। তারা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে। অভাবী মানুষের কথা শুনলে আবেগে আপ্লুত হয়ে যায়। তখনই আমার রাগ লাগে, অসম্ভব রাগ লাগে। তোকে কিন্তু দেখে মনে হয় না তোর শরীরে রাগ আছে। তোর চেহারাটা কেমন ঠান্ডা ঠান্ডা। টুকু হঠাৎ গলার স্বর খাদে নামিয়ে ফেলে বলল, তুমি কোনো রকম চিন্তা করবে না আপা। বজলু ভাই একটা ব্যবস্থা করবেই। খুব ছোটাছুটি করছে। তোর বজলু ভাইয়ের হাতে বুঝি অনেক চাকরি? না, বজলু ভাই আমাদের মতোই গরিব মানুষ, তবে অন্য গরিবের জন্য খুব ছোটাছুটি করতে পারে। কেন ছোটাছুটি করে? জানি না, ছোটাছুটি করতে বোধহয় ভালো লাগে। একটা রিকশা নে টুকু, আর হাঁটতে পারছি না। আমার কাছে টাকা আছে। টুকু রিকশা নিল। অরু বলল, ফেরার পথে হিরুর রেস্টুরেন্ট দেখতে যাই চল। টুকুর রেস্টুরেন্টে যাবার কোনো ইচ্ছা ছিল না। সে কদিন ধরেই হিরুকে এড়িয়ে চলছে, কারণ হিরু চায় টুকু ক্যাশে এসে বসুক। হিরু হচ্ছে দোকানের মালিক, তাকে তো সারাক্ষণ ক্যাশ বাক্স নিয়ে বসে থাকলে চলে না। ক্যাশে বসবে টুকু, সে হবে ম্যানেজার, রেস্টুরেন্টের ম্যানেজার। খুব সহজ ব্যাপার তা তো না। এই বাজারে ম্যানেজারি পাওয়া আর বাঘের দুধ পাওয়া একই কথা। টুকু রাজি হয় না, তার ভালো লাগে পথে পথে ঘুরতে। হিরু ক্যাশে বসেছিল। টুকুদের নামতে দেখে অস্বাভাবিক গম্ভীর হয়ে গেল। এই প্রথম নিজের লোক রেস্টুরেন্ট দেখতে আসছে। অ্যানা বা তিথি এখনও আসেনি। বাসায় কারো মনে হয় কোনো আগ্রহ নেই। যাক, তবু দুজন এলো। অরু বলল, হিরু, তোর কাজকর্ম দেখতে এলাম। বাহ, সুন্দর তো। হিরুর মনটা ভালো হয়ে গেল। চারদিকে সবুজ কাগজ সেঁটে দোকানটাকে সে মন্দ সাজায়নি। টেবিলে ধপধপে সাদা ওয়াল ক্লথ। 3 দিকের দেয়ালে ক্যালেন্ডার থেকে সুন্দর সুন্দর ছবি কেটে বসানো হয়েছে। তার সীমিত সাধ্যে যতটুকু সম্ভব সে করেছে। হিরু বলল, গরিব মানুষের রেস্টুরেন্ট আপা, দেখার কিছু নাই। কেবিনে চলে যাও, কেবিনে বসে চা খাও। এই, 1 নাম্বার কেবিনে 2টা চা দে। কাপ গরম পানি দিয়ে ধুয়ে আনবি। কেবিনও আছে নাকি? থাকবে না? কি বলো তুমি? মেয়ে ছেলের জন্য 2টা কেবিন, 1 নাম্বার কেবিন আর 2 নাম্বার কেবিন। চা ছাড়া আর কিছু পাওয়া যায় না? পরোটা ভাজি আর ডাল আছে। আগামী সপ্তাহ থেকে দুপুরে তেহারি হবে। ফুল প্লেট 10, হাফ প্লেট 6 টাকা। তেহারির সঙ্গে সালাদ ফ্রি। অরু এবং টুকু চা খেলো। কেবিন অরুর পছন্দ হলো। পর্দা টেনে দিলেই নিজেদের ছোট্ট আলাদা একটা জগৎ। সে মনে মনে ঠিক করে ফেলল, তার যদি সত্যি কোনো দিন চাকরি টাকরি হয়, তাহলে সে প্রায়ই কোনো বন্ধু বান্ধব জোগাড় করে এই রেস্টুরেন্টের কেবিনে বসে চা খেতে খেতে গল্প করবে। সুখ দুঃখের একান্ত কিছু গল্প। অরুরা চলে যাবার সময় হিরু বলল, চায়ের দাম দিয়ে যাও আপা, ফ্রির কোনো কারবারই নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার নগদ পয়সা দিতে হবে। রাগ করো বা না করো, এটা হলো ব্যবসা। অরু বলল, কত দিতে হবে রে? 2 টাকা। অরু হাসি মুখে 2 টাকা বের করলো। হিরুর সময় এত ব্যস্ততায় কাটছে যে এনার সঙ্গে সুখ দুঃখের গল্প করারও সময় পাচ্ছে না। অফিস আদালত ছুটির দিনে বন্ধ থাকে, কিন্তু রেস্টুরেন্ট ছুটির দিন সকাল সকাল খুলতে হয়, বন্ধ করতে হয় গভীর রাতে। অবশ্য রাত যতই হোক এনা তার জন্য অপেক্ষা করে। কড়কড়ে ঠান্ডা ভাত খেতে হয় না। হিরু বাসায় পা দেয়া মাত্র এনা সব কিছু গরম করতে বসে। একজন যে তার জন্য না খেয়ে অপেক্ষা করছে, এটা ভাবতেও ভালো লাগে। রাতে পাশাপাশি ঘুমোতে গিয়ে হিরুর প্রায়ই মনে হয় সবটাই বোধহয় কল্পনা। তার মতো একটা ছেলেকে এনা বিয়ে করবে কেন? এনা নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করে মহাসুখে আছে। তার পাশে যে শুয়ে আছে সে ধরা ছোঁয়ার কেউ না, কল্পনার একজন মানুষ।
হিরো খুব দীর্ঘ একটা স্বপ্ন দেখে চলেছে। একদিন স্বপ্ন কেটে যাবে, সে দেখবে তার পাশে কেউ নেই। পকেটে 2টা ড্যাম সিগারেট, একটা দেশালাইয়ের বাক্স এবং ন্যাতনেতে ময়লা কয়েকটা নোট নিয়ে সে রাস্তায় হাঁটছে। ঘুমোতে যাবার আগে হিরোর খুব ইচ্ছা করে এনার সঙ্গে আবেগ এবং ভালোবাসার কথা বলতে। রেস্টুরেন্টের কথা না, সংসারের কথা না, অন্যরকম কিছু কথা। যা বলতে হয় অস্বাভাবিক নরম গলায়, যা বলার সময় গলার স্বর কেঁপে যায়। বুকের গভীরে সুখের মতো কিছু ব্যথা বোধ হয়। হিরো এসব কথা কখনো বলতে পারে না। বলতে গেলেই এনা তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ করো তো, এসব কথা কোথা থেকে শিখলে? ছি। হিরো আহত হয়ে বলে, ছির কি আছে, ঘুমাও, সিনেমা কথা আমার অসহ্য লাগে। হিরুর চোখে পানি আসার উপক্রম হয়। চোখের পানি আটকাতে তাকে খুব বেগ পেতে হয়। এনা এই ফাঁকে সংসারের কথা নিয়ে আসে। এইসব কথা শুনতে হিরুর একেবারে ভালো লাগে না, তবু সে মন দিয়ে শোনে। এনার সঙ্গে কথা বলারও আনন্দ আছে। এই মেয়েটি একান্তই তার, অন্য কারো না। গায়ের সঙ্গে গা লাগিয়ে তারা দুজন কথা বলছে, এও তো এক পরম বিস্ময়। তার মতো কজন মানুষের এই সৌভাগ্য হয়। হিরু ভয়ে ভয়ে এনার গায়ে হাত রাখে। সারাক্ষণই তার মনে হয় এই বুঝি এনা হাত সরিয়ে দিল। এনা হাত সরায় না। এও কি কম আনন্দের ব্যাপার? এনা ঘুম ঘুম গলায় বলে, তিথি আপা সারাদিন কোথায় কোথায় ঘুরে বলো তো? জানি না, কারোর সঙ্গে কথাও বলে না, চুপচাপ থাকে। এক একজনের স্বভাব এক এক রকম। তিথি আপাকে নিয়ে অনেক আজে বাজে কথা শুনি, এসব কি সত্যি? না। টুকু যে কিছু করে না, পড়াশোনা করে না, রাত দিন ঘোরাফেরা করে, তোমরা কিছু বলো না কেন? বললে শুনে না। বলে দেখেছ কখনো? হিরুর ঘুম পায়, সে কোনো উত্তর দেয় না। এনা শান্ত ভঙ্গিতে বলে, তুমি হচ্ছ সংসারের বড়, তোমাকেই তো সব দেখতে হবে। দেখা দেখি করে কিছু হয় না, সব ভাগ্য। আমার কলেজে ভর্তির ব্যাপারেও তো তুমি কিছু বলছো না। হিরুর ঘুম কেটে যায়। সে শঙ্কিত গলায় বলে, তুমি কলেজে পড়বে নাকি? পড়ব না? পড়ব না কেন? মেয়ে ছেলের পড়াশোনার কোনো দরকার নেই, শুধু শুধু সময় আর পয়সা নষ্ট। এসব বাজে কথা তোমাকে কে শিখিয়েছে? শেখানোর কি আছে, সবাই তো জানে। আজে বাজে কথা আর আমার সামনে বলবেন না। আচ্ছা, গা থেকে হাত সরাও, হাত সরিয়ে ঘুমাও। একবার ঘুম কেটে গেলে হিরোর আর সহজে ঘুম আসতে চায় না। সে গভীর রাত্র পর্যন্ত জেগে থাকে। এই বাড়িতে গভীর রাত্র পর্যন্ত আরও অনেকেই জেগে থাকে। জাগেন মিনু। প্রায় রাতেই তার এক ফোঁটা ঘুম আসে না। জাগে তিথি ও অরু। দুজনেই জানে অন্যজন জেগে আছে, তবু একজন অন্যজনকে তা জানায় না। শুধু নিশ্চিন্ত মনে ঘুমান জালালউদ্দিন। আজকাল রাতে তার ভালো ঘুম হয়। এক ঘুমে রাত শেষ করে দেন। ঘুমের মধ্যে নানান রকম স্বপ্ন দেখেন। চোখে দেখতে পান না বলেই বোধহয় রাতের স্বপ্নগুলোর জন্যে মনে মনে অপেক্ষা করে থাকেন। তার কাছে স্বপ্নের মানুষগুলোকে বাস্তবের মানুষের চাইতেও অনেক বেশি সুন্দর মনে হয়। জুন মাসের মাঝামাঝি অরুর চাকরি হয়ে গেল। ময়মনসিংহের হালুয়াঘাটে পোস্টিং। এক বিদেশি এনজিওর অস্থায়ী চাকরি। চাকরির মেয়াদ 3 থেকে 4 মাস। 2100 টাকা বেতন, থাকা খাওয়া ফ্রি। হালুয়াঘাটে গারো ছেলে মেয়েদের জন্য স্কুল করা হয়েছে। সেই স্কুলের টিচার। অঙ্ক, বাংলা, ইংরেজির সঙ্গে সঙ্গে হাতের কাজ, সেলাই এসব শেখাতে হবে। টুকু বলল, আপা, আজ দিনের মধ্যে ওদের জানাতে হবে তুমি যাবে কি না। যদি যাও তাহলে আজই ঢাকার হেড অফিসে জয়েন করবে। আজ থেকেই তোমার বেতন শুরু হবে। তুমি যাবে? বুঝতে পারছি না। টুকু বিরক্ত হয়ে বলল, সবই তো বুঝিয়ে বললাম, আর কি বুঝতে পারছি না? চাকরি করতে পারবো কি পারবো না এটাই বুঝতে পারছি না। আমাকে দিয়ে এইসব হবে? অন্য মেয়েরা কিভাবে করে? আমি কি অন্য মেয়েদের মতো? কেন, তুমি আলাদা কিভাবে? তুই বুঝতে পারছিস না। বাসা থেকে ওরা ছাড়বে কেন? এত দূরে চাকরি, ঢাকায় হলেও একটা কথা ছিল। তুমি তাহলে চাকরি নেবে না? নেব না তা তো বলিনি, ভাবছি। যা ভাবাভাবির ঘণ্টাখানেকের মধ্যে ভেবে নাও।
বাসায় কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। বাসার সঙ্গে তোমার কি সম্পর্ক? টেম্পোরারি চাকরি, 4 মাস পর ছাড়িয়ে দেবে। 4 মাসের অভিজ্ঞতা হলো না, এই অভিজ্ঞতা তখন কাজে লাগাবে। এটা দেখিয়ে অন্য চাকরি জোগাড় করবে। কাউকে কিছু বলবো না? না। তুই বলছিস সত্যি সত্যি আমার চাকরি হয়ে গেছে? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তুমি মনস্থির করো আপা, কি করবে ভেবে ফেলো। অনেক কষ্টে একটা চাকরি পাওয়া গেছে। চল যাই, চাকরি করব কি করব না যেতে যেতে ঠিক করব। ওরও ভেবেছিল বিরাট কোনো অফিস হবে, দেখা গেল সেরকম কিছু না। ধানমন্ডিতে একতলার ছোট্ট বাড়ি, বসার ঘর বেতের সোফা দিয়ে সাজানো। বসার ঘরে শিশুদের হাসি মুখের বড় বড় কিছু পোস্টার। প্রতিটি পোস্টারের নিচে লেখা, এই শিশুটি যুদ্ধ চায় না, সে আনন্দে বাঁচতে চায়। বসার ঘরে আরও কয়েকজন মহিলা বসে আছেন। টুকু অরুকে তাদের পাশে বসিয়ে রেখে চলে গেল। ভেতরে খবর দেওয়া হয়েছে, যথাসময়ে ডাক পড়বে। যে ভদ্রলোক কথা বলবেন তার নাম বরাট গোরিং, ফিলোসফির অধ্যাপক ছিলেন, বর্তমানে এই সংস্থার প্রধান। অরু বলল, আমি তো ইংরেজি বলতে পারি না, ওনার সঙ্গে কথা বলবো কি করে? উনি বাংলা জানেন, তোমার চেয়ে ভালো বাংলা বলেন। অরু অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। ঘণ্টাখানেক বসে থাকার পরেও ডাক পড়ল না। অরুর ধারণা হলো ভদ্রলোক হয়তো তার কথা ভুলেই গেছেন। তার কি উচিত চলে যাওয়া, নাকি তার উচিত যাবার আগে ভদ্রলোকের সঙ্গে নিজেই যেচে গিয়ে কথা বলা? মিস শাহানা বেগম কি আপনার নাম? অরু শূন্য দৃষ্টিতে ভদ্রলোকের দিকে তাকালো। শাহানা বেগম তারই নাম। এই নামে কেউ কখনো ডাকে না, সবাই অরু ডাকে। এই বিদেশির মুখে শাহানা নামটা কীরকম অচেনা লাগছে। আর এরকম একজন বিদেশি এত সুন্দর করে বাংলা বলছে কিভাবে? আপনার নাম কি মিস শাহানা? জি। আমি এতক্ষণ আপনাকে বসিয়ে রেখেছি, সেই কারণে কি আপনি আমার উপর রাগ হয়েছেন? জি না, আমি রাগ করিনি। রাগ করব কেন? আপনি কি আমার বাংলা বুঝতে পারছেন? পারছি, আপনার বাংলা খুব সুন্দর। আসুন, আমার ঘরে আসুন। অরু অবাক হয়ে লক্ষ্য করল, শুরুর অস্বস্তির কিছুই এখন আর তার নেই। গাঢ় নীল রঙের চকচকে হাওয়াই শার্ট পরা এই বিদেশিকে তার ভালো লাগছে। দূরের কেউ বলে মনে হচ্ছে না। এরকম হবার কারণ কি? সে চমৎকার বাংলা বলেছে, এটাই কি একমাত্র কারণ? নাকি তার গলার স্বরের আন্তরিক ভাব তাকে আকৃষ্ট করেছে? নাকি ভদ্রলোকের মাথা ভর্তি সোনালি চুল, চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। মিস শাহানা? জি। আপনার তাহলে এই ধারণা হয়েছে যে আমি ভালো বাংলা বলি? জি। আপনার ধারণা যথাযথ নয়। প্রায়ই আমি ক্রিয়াপদগুলি এলোমেলো করে ফেলি। তাছাড়া আপনাদের বাংলা ভাষার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা আমি এখনও বুঝতে পারছি না। আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়। কী বৈশিষ্ট্য? যেমন ধরুন, দেখা শব্দটির মানে হচ্ছে টু সি, চোখ দিয়ে দেখা, অথচ আপনারা নানানভাবে এই শব্দটি ব্যবহার করেন। গানটা শুনে দেখি, মিষ্টিটা খেয়ে দেখি, একটু বসে দেখি। গান শোনা, মিষ্টি খাওয়া বা বসার সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই, অথচ প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখা শব্দটি ব্যবহার করছেন। ওরু অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবে সে কখনো ভাবেননি। সত্যি তো মজার ব্যাপার। তারপর মিস শাহানা, বাংলা ভাষা নিয়ে গবেষণা এখন স্থগিত, অন্য বিষয় নিয়ে কথা বলি। চাকরিটিকে আপনার পছন্দ হয়েছে? জি হয়েছে। পছন্দ হবার মতো তেমন কিছুই নয়, তবে খারাপ লাগবে না। জায়গাটা সুন্দর। তাছাড়া যাদের সঙ্গে আপনি কাজ করবেন তাদের আপনার ভালো লাগবে। আপনি কাজ করবেন শিশুদের নিয়ে। শিশুদের মতো সুন্দর আর কিছুই তো হয় না, তাই না? জি অবশ্যই। এখন বাজছে 1:05। চা খাবার সময় নয়। তবু যদি আপনি আমার সঙ্গে চা খান আমি খুশি হব। লাঞ্চ করতে বলতে পারছি না, কারণ আমার লাঞ্চের একটি অ্যাপয়েন্টমেন্ট আছে। অরু চা খেলো। পটে করে চা নিয়ে এসেছিল। ভদ্রলোক অরুকে লজ্জায় ফেলে নিজেই চা বানিয়ে এগিয়ে দিলেন। এটা হয়তো ওদের সাধারণ ভদ্রতা, অথচ কি সুন্দর এই ভদ্রতা। আমি আপনার অতীত ইতিহাস সব শুনেছি।
আমরা আমাদের কাজের জন্য আপনার মতো মেয়েদের খুঁজে বের করি। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আপনার মতো মহিলারা সুযোগ পেলেই তাদের অসাধারণ কর্মদক্ষতা দেখানোর চেষ্টা করেন, প্রমাণ করতে চেষ্টা করেন যে তারা তুচ্ছ নন। ভদ্রলোক গাড়ি করে অরুকে বাসায় পাঠালেন। গাড়িতে উঠবার সময়ও একটা কাণ্ড হলো। তিনি নিজে এসে দরজা খুলে দিলেন। বললেন, আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে হালুয়াঘাট যেতে পারেন। আমি আগামী সপ্তাহে বাই রোডে যাব। আর বাই রোডে যেতে না চাইলে ট্রেনে করে চলে যাবেন। আপনার থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে রাখবার জন্য আমি মেসেজ পাঠিয়ে দেব। অরু বলল, আমি আপনার সঙ্গেই যাব। বলেই তার মনে হলো যে অন্যায় কোনো কথা বলেছে। এরকম কথা তার বলা উচিত হয়নি। ভদ্রলোক কিছু মনে করলেন কি না কে জানে। মনে করলে খুবই লজ্জার ব্যাপার হবে। অরু ভেবেছিল তার ঢাকার বাইরে চাকরি করতে যাওয়ার খবরে খুব হইচই হবে। দেখা গেল কোনো রকম হইচই হলো না। মিনু বললেন, যা ইচ্ছা কর, আমি কাউকেই কিছু বলবো না। জালালউদ্দিন বললেন, অধ্যাপনা অতি উত্তম ধর্ম। পৃথিবীতে সবচেয়ে বড় দান হচ্ছে বিদ্যাদান। তাছাড়া বেতন ভালো। মনে হচ্ছে খ্রিস্টান করে ফেলবে। ওই দিকে নজর রাখবি। এই বংশের কেউ খ্রিস্টান হয়ে গেলে লজ্জার সীমা থাকবে না। শুধু তিথি আপত্তি করল। নরম গলায় বলল, এদের সম্পর্কে নানান রকম গুজব আছে রে আপা। মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করে। ওদের সম্পর্কটা অনেক খোলামেলা। ওরা এটাকে বড় কিছু মনে করে না। তুই কি বলছিস আমি যাব না? তা বলছি না। এখানে থেকেই বা তুমি কি করবে? শুধু বলছি যে সাবধানে থাকবে। নিতান্ত কাকতালীয় একটা ব্যাপার ঘটল অরুর হালুয়াঘাট রওনা হবার আগের দিন। একটা রেজিস্ট্রি চিঠি এসে উপস্থিত হলো। প্রাপক শাহানা বেগম, প্রেরক আব্দুল মতিন। খাম খুলে দেখা গেল বিয়ের নিমন্ত্রণপত্র। ধূপচাঁচা গ্রামের মৌলানা আবু বকর সাহেবের তৃতীয় কন্যা মোসাম্মত নুরুন নাহার বেগম লাইলির সহিত কুমিল্লার 14 গ্রামের জনাব আব্দুল কুদ্দুস সাহেবের একমাত্র পুত্র আব্দুল মতিনের শুভ বিবাহ। বিবাহ অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অরুকে আহত করবার জন্যই চিঠি পাঠানো। তবে অরু আহত হলো কিনা বোঝা গেল না। তার চেহারায় মনের অবস্থার কোনো ছাপ পড়ল না। অরু হালুয়াঘাট পৌঁছে কোনো খবর দিল না। তিথি পরপর 2টি চিঠি লিখল। সেই চিঠিরও জবাব এলো না। 1 মাসের মাথায় টুকু চিন্তিত হয়ে ধানমন্ডির বাসায় খোঁজ নিতে গেল। ডাক্তার গোরিং অফিসেই ছিলেন। তিনি সব শুনে চিন্তিত মুখে বললেন, চিঠির জবাব দিচ্ছেন না কেন তা তো বুঝতে পারছি না। তার সঙ্গে আমার গত সপ্তাহেই দেখা হয়েছে। সে বেশ ভালো আছে, এটুকু বলতে পারি। চিঠি কি হাতে পৌঁছাচ্ছে না? না পৌঁছানোর কোনো কারণ নেই। তাছাড়া তোমাদের চিঠি না পেলেও তো সে তার খোঁজ দেবে, দেবে না? আমার কি মনে হয় জানো, সে নিজেকে আড়াল করে ফেলতে চেষ্টা করছে। পরিচিত জগৎ থেকে লুকিয়ে পড়তে চাইছে। তোমাদের বাংলাদেশি মেয়েরা সামাজিক অমর্যাদার ব্যাপারে খুবই সেনসিটিভ। তুমি বরং প্রিপেড টেলিগ্রাম করে দাও। তারপরে যদি জবাব না আসে নিজেই চলে যাও। হালুয়াঘাট এমন কিছু দূরের জায়গা না। প্রিপেড টেলিগ্রামের জবাব এলো। অরু জানিয়েছে সে ভালো আছে। তার কিছুদিন পর টুকুর কাছে 2 লাইনের চিঠি এলো। টুকু, আমি ভালো আছি, কাজ শুরু করেছি। আমাকে নিয়ে শুধু শুধু কেউ যেন দুশ্চিন্তে না করে। ইতি অরু আপা। অরুর সঙ্গে তার পরিবারের এই হচ্ছে শেষ যোগাযোগ। এই পরিবারের সদস্যরা অরুর আর কোনো খোঁজ পায়নি। টুকু এবং গ্রিন বয়েজ ক্লাবের সেক্রেটারি বজলুর রহমান খুঁজে বের করার অনেক চেষ্টা করল। তেমন কিছু জানা গেল না। এই এনজিও কাজকর্ম গুটিয়ে স্বদেশে চলে গেছে। এখানকার কেউ তেমন কিছু বলতে পারল না। ডাক্তার গোরিং একজন বাঙালি মহিলাকে সঙ্গে নিয়ে দেশের বাইরে চলে গেছেন, এইটুকু জানা গেল। তবে সেই একজন অরু কিনা তা কেউ নিশ্চিত হয়ে বলতে পারল না। নিউ ইয়র্কের এনজিও হেড অফিসে যোগাযোগ করেও কিছু জানা গেল না। হেড অফিস জানালো ডাক্তার গোরিং এখন আর তাদের সঙ্গে কর্মরত নয়। কাজেই তারা তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই বলতে পারছে না। শুধু হিরুর পীর সাহেব হিরুর কান্নাকাটিতে গলে গিয়ে জিনের মারফত খবর এনে দিলেন অরু ভালোই আছে।
তার একটি কন্যা সন্তান হয়েছে। মাতা এবং কন্যা সুখেই আছে। পীর সাহেবের কোনো কথাই অবিশ্বাস করে না। এটা করল। ক্ষীণ স্বরে বলল, বলেন কি স্যার, কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে। জিনের মারফত খবর পেয়েছি। জিন কোনো ভুল করেনি তো? মানে মিস্টেক? মানুষ যেমন ভুল করতে পারে, জিনও নিশ্চয়ই পারে। তুমি এখন যাও হিরু। অন্য একটা জিনকে দিয়ে যদি স্যার একটু ট্রাই করেন, মানে আমরা খুব কষ্টে আছি। তুমি বিদায় হও তো। হিরু মুখ কালো করে চলে এলো। এই প্রথম পীরের আস্তানা থেকে বের হয়ে সে মনে মনে বলল, শালা ফটকাবাজ। তিথি অনেকক্ষণ ধরে হাঁটছে। হাঁটতে তার ভালো লাগছে। আকাশ ঘন নীল, ঝলমল করছে। এমন সময় হাঁটতে ভালো লাগারই কথা। তিথির কোনো গন্তব্য নেই। একটা ফুলওয়ালির কাছ থেকে সে একটা ফুল কিনল। একজন ভদ্রলোক তার কাছে জানতে চাইলেন দিলো রোড কোন দিকে। সে ভদ্রলোককে খুব ভালো করে দিলো রোডে যাবার পথ বলে দিল। ভদ্রলোক কৃতজ্ঞ চোখে চলে গেলেন। সে হাঁটছে। বড় ভালো লাগছে হাঁটতে। এক একটা দিন এরকম হয়, হাঁটতে ভালো লাগে। বিশেষ করে যখন গন্তব্য বলে কিছু থাকে না। যাবার কোনো বিশেষ জায়গা না থাকার মানে হচ্ছে সব জায়গায় যাওয়া যায়। তিথি বিকেলের দিকে নিতান্ত ক্লান্ত এবং বিরক্ত হবার পরই নাসিমউদ্দিনকে দেখতে গেলেন। সে অনেক দিন ধরে হাসপাতালে পড়ে আছে। তাকে দেখতে যাওয়া হয় না। বিশেষ কোথাও তিথির যেতে ইচ্ছা করে না। নাসিমউদ্দিন যদি রাস্তায় থাকতো বেশ হতো, অনেকবার দেখা হতো। নাসিম ৩২ নম্বর ওয়ার্ডের বারান্দায় পড়ে আছে। তিথিকে দেখে সে উজ্জ্বল চোখে তাকালো। এসো তিথি, এসো। একমাত্র তুমিই আসো, আর কেউ আসে না। আমার স্ত্রীও আসে না। আপনি কেমন আছেন? ভালো না। পায়ে কি যেন হয়েছে। কেউ কিছু বলেও না। পা নাকি কেটে বাদ দিতে হবে। পাপে ধরেছে, বুঝলে তিথি, পাপ। এই জীবনটা মহাপাপ করতে করতে কাটালাম। খুব ব্যথা হয়। আমার কথা বাদ দাও। তুমি কেমন আছো? ভালো আছি। তোমার ভাইয়ের ব্যবসা নাকি ভালো হচ্ছে? হ্যাঁ। তোমাকে সহ্য করে তো? একবার টাকা পয়সার মুখ দেখলে পুরনো কথা কেউ মনে রাখে না। তোমার ভাই কি তোমাকে হাত খরচ দেয়? দেয়। ভালো, খুব ভালো। শুনে খুশি হলাম। তোমার মুখ এমন শুকনো লাগছে কেন তিথি? কিছু খাবে? একটা কলা খাও। এরা হাসপাতাল থেকে কলা, ডিম এইসব দেয়। খেতে পারি না। তুমি কলাটা খাও। তিথি বিনা বাক্য ব্যয়ে কলা খেলো। তার খিদে পেয়েছে। আসলে সারাদিন কোনো খাওয়া হয়নি। তিথি? জি? তোমার যে একটা বোন কোথায় চলে গিয়েছিল, তাকে কি পাওয়া গেছে? জি না। ঢাকা শহর হলো অদ্ভুত শহর। এই শহর হঠাৎ মানুষ গিলে খেয়ে ফেলে, আর খোঁজ পাওয়া যায় না। আমি উঠি? না না, বসো, আরেকটু বসো। কেউ আসে না। তুমি মাঝে মাঝে আসো, ভালো লাগে। পাপের শাস্তি হচ্ছে। মহাপাপ করেছিলাম। আপনি কোনো পাপ করেননি। আপনি না থাকলে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম? আপনার কাছে আমার অনেক ঋণ। এটা ভুল কথা বললে তিথি, খুব ভুল কথা। আমাদের কারো কাছে কারো ঋণ নেই। এখন যাই? বসো, আরেকটু বসো। তিথি বসে। তার তো যাবারও তেমন জায়গা নেই। বসে থাকতেই বা অসুবিধা কী? রাত বাড়ে। ক্যান্সার আক্রান্ত মানুষটার মাথার কাছে তিথি বসে থাকে। একসময় নাসিম বলে, এখন চলে যাও, রাত হচ্ছে। তিথি বলে, আরেকটু বসি, কোনো অসুবিধা নেই। জালালউদ্দিনের চোখের অপারেশন হলো প্রাইভেট ক্লিনিকে। হিরু দরাজ গলায় বলল, ফাদার মাদারের জন্য টাকা খরচ করব না তো কোন শালার জন্য করব? টাকা হচ্ছে আমার কাছে তেজপাতা। অপারেশনের পর ডাক্তার চোখে হলুদ আলো ফেলে বললেন, কিছু দেখতে পাচ্ছেন? কটা আঙ্গুল বলুন তো? পরিষ্কার বলতে পারছি না। মনে হচ্ছে 3টা। তার মানে কিছু দেখছেন না? কে বলল দেখছি না? পরিষ্কার দেখছি। আপনার আঙ্গুল হচ্ছে 2টা, ঠিক না? ডাক্তারের মুখ বিমর্ষ হয়ে যায়। কিন্তু জালালউদ্দিন বড়ই আনন্দ বোধ করেন। এতগুলো টাকা তার জন্যই খরচ হচ্ছে, এটা কি কম কথা? দরকার হলে আরও খরচ হবে। হিরু তো বলেছে, টাকা পয়সা তার কাছে তেজপাতা। এ হচ্ছে তার শ্রেষ্ঠ সন্তান। শুরুতে বুঝতে পারেননি।
শুরুতে আসলে কোনো কিছুই বোঝা যায় না। মর্নিং শোজ দ্য ডে কথাটাই ভুল। দেখা যায় সকালে ঝলমলে আলো, দুপুর হলেই চারদিক অন্ধকার করে ঝড়। এসব কথা সব বদলে ফেলা দরকার। কোমলমতি শিশুদের ভুল কথা শেখানো হচ্ছে। উচিত না, কাজটা একদমই অনুচিত। ও বাবা হিরো। জি। চোখটা তো মনে হয় সেরেই গেল। ডাক্তারের হাতের আঙ্গুলগুলো পরিষ্কার দেখলাম, গুনতে পারলাম না। দেখা এক জিনিস আর গোনা এক জিনিস, ঠিক কি না বাবা বল? তা তো ঠিকই। চলো এখন বাড়ি যাই, আরও কয়েকটা দিন থাকি। এদের আদর যত্ন অসাধারণ। একটা নার্স আছে, নাম রুচিতা। ভাবছি এই মেয়েটাকে ধর্মের মেয়ে বানিয়ে ফেলব। অসাধারণ একটা মেয়ে। পহেলা শ্রাবণ হিরু নতুন বাড়িতে উঠল। সেই উপলক্ষে কাঙ্গালি ভোজ হলো, মিলাদ হলো। বাড়ি বিশাল কিছু না, তবে ভবিষ্যতে বড় হবে। 3 তলা ফাউন্ডেশন। নতুন বাড়িতে ঢুকে আনন্দে ঘুমোতে পারলেন না জালালউদ্দিন। ঘন ঘন এনাকে ডাকেন, ও বৌমা, বৌমা। এনার হাতে শতেক কাজ, তবু সব বিরক্তি মুছে পাশে দাঁড়ায়। জালালউদ্দিন ধরা গলায় বললেন, তোমার জন্য সব হচ্ছে গো মা, সবই তোমার জন্য। তোমার একটা ছবি বড় করে বাঁধিয়ে আমার ঘরে সাজিয়ে রাখি তো মা। সাজিয়ে রাখলে কি হবে? আপনি তো আর দেখতে পারবেন না। আমি না পারলাম, অন্যে দেখবে। যেই আসবে তাকেই বলবো, এই দেখো গো, সবই আমার বৌমার ভাগ্যে হলো। এই হচ্ছে আমার বৌমা। আপনি বড় বেশি কথা বলেন, কথা কম বলবেন। চা খেতে চাইলে বলবেন, চা এনে দিচ্ছি। একটু কফি দাও। কফির কাছে চা দাঁড়ায় না গো মা, কফির মজাই অন্য। এনা কফি আনতে যায়। আনমনে কথা বলেন জালালউদ্দিন। নিজের মনে কথা বলতে তার বড় ভালো লাগে। জীবনটা বড়ই মধুর মনে হয়, বড়ই সুখের বলে বোধ হয়। গুনগুন করে আজকাল গানও গান। ওগো দয়াময়, বড় দয়া তোমার মনে, ওগো দয়াময়। সবই তার স্বরচিত গান। তিনি যে একজন স্বভাবকবি, এই তথ্য তার আগে জানা ছিল না। হিরুর বেশ কিছু কর্মচারীও এই বাড়িতে থাকে। তাদের সাথেও তার বড় মধুর সম্পর্ক। জীবন কি, জীবনের অর্থ কি, এসব গুঁড়ো কথা তিনি তাদের বলেন, খুব আগ্রহ নিয়ে বলেন। ভাগ্য, সবই ভাগ্য। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। আজ যে রাজা, কাল সে পথের ফকির। এর কারণ কি? এর কারণ ভাগ্য। এখন ভাগ্য কি? তিনি সবাইকে ভাগ্য কি তা ব্যাখ্যা করেন। সবাই মন দিয়ে শোনে না। আশ্চর্যের ব্যাপার, মন দিয়ে শুনে টুকু। টুকু কেন এত আগ্রহ নিয়ে বাবার কথা শুনে তা জালালউদ্দিনও ঠিক বুঝতে পারেন না। টুকুর ঘুরে বেড়ানোর স্বভাব আরও বেড়েছে। মাঝে মাঝে মাসের পর মাস তার কোনো রকম খোঁজ পাওয়া যায় না। তারপর হঠাৎ একদিন মুখ ভর্তি দাড়ি গোঁফ নিয়ে উদয় হয়। হিরু ভীষণ বিরক্ত হয়। আমার আপনা ভাই ঘরে, আর আমাকে কি না 3,000 টাকা বেতন দিয়ে ম্যানেজার রাখতে হচ্ছে। আফসোস, বড়ই আফসোস। এখন আমার দরকার নিজের লোক। হিরুর নিজের লোকের অভাবে সত্যি সত্যি অসুবিধা হয়। অনেক টাকা লেনদেন, সব একা সামলাতে হয়। মাথা ঠিক থাকে না। টুকু লেখালেখির চেষ্টা করে। তার খুব ইচ্ছে করে নিজেদের জীবনের কথাই সুন্দর করে লিখে ফেলতে। দুঃখ, বেদনা ও গ্লানির মহান সঙ্গীতকে স্পর্শ করতে ইচ্ছা করে। পারে না, তবে মনে হয় পারবে। একদিন না একদিন জনম জনমের গল্প বের হয়ে আসবে। হিরু নিজেদের ব্যবহারের জন্য রিকন্ডিশন টয়োটা সাল্টারলেট একটা কিনেছে। এই গাড়িতে রোজ জালালউদ্দিন সাহেব খানিকক্ষণ হাওয়া খান। রোজ খানিকক্ষণ ফ্রেশ অক্সিজেন না নিলে তার নাকি রাতে ভালো ঘুম হয় না। এই পরিবারের একজন মাত্র মানুষ রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেন না, তিনি মিনু। চোখ মেলে সারা রাত তিথির পাশে শুয়ে থাকেন। মাঝে মাঝে একটা হাত রাখেন তিথির গায়ে। তিথি সেই হাত সরিয়ে কঠিন গলায় বলে, গায়ে হাত দিও না তো মা। এত আদর করে গায়ে হাত রাখি, তুই এমন করিস কেন মা? তিথি কঠিন গলায় বলে, গায়ে হাত দিলে মনে হয় পুরুষ মানুষের হাত, কেমন গা ঘিন ঘিন করে। মারে, তুই শুধু আমাকে শাস্তি দিচ্ছিস কেন? আমি কাউকে শাস্তি দিচ্ছি না মা। এত শখ করে হিরু গাড়ি কিনেছে, একবার চড়ে দেখবি না? চড়ব,
কালকেই চড়ব। এখন ঘুমাও। মিনু ঘুমাতে চান, ঘুমাতে পারেন না, রাত বাড়ে। এক সন্ধ্যায় মঞ্জুর সাহেব হিরুদের বাড়িতে বেড়াতে আসেন। রমরমা দেখে তিনি বিস্মিত এবং মুগ্ধ হন। তিনি মেয়ে বিয়ে দিচ্ছেন। সেই বিয়ের দাওয়াতের কার্ড নিয়ে এসেছেন। চারদিকের কায়দা কানুন দেখে হকচকিয়ে গেছেন। তিথি বের হয়ে বলল, কেমন আছেন চাচা? তিনি হকচকিয়ে গেলেন। বিড়বিড় করে বললেন, ভালো আছি, আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? তিথি তীক্ষ্ণ গলায় বললেন, আপনি আমাকে চিনতে পারছেন? ওই যে অভাবের সময় টাকার জন্য যেতাম, আপনি এত আদর করতেন, মনে আছে? মঞ্জুর সাহেব কিছু বললেন না, মুখ শক্ত করে বসে থাকেন। মেয়ের বিয়ে দিচ্ছেন বুঝি? হুম। বড় মেয়ে না ছোট মেয়ে? ছোট মেয়ে। যেও কিন্তু। অবশ্যই যাব, আপনার কাছ থেকে আদর খেয়ে আসব। আপনার আদরের কথা সবসময় আমার মনে হয়। উঠি তিথি? না না, উঠবেন কেন? আমি আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আপনার মনে আছে চাচা, আপনি একদিন হালুয়া বানিয়ে চামচে করে আমাকে খাইয়ে দিয়েছেন, মনে আছে না মনে নেই? মঞ্জুর সাহেব বড়ই অস্বস্তি বোধ করলেন। তার অস্বস্তি দেখে গভীর করুণায় তিথির মন হঠাৎ কেমন যেন ভরে যায়। হঠাৎ মনে হয়, কি দোষ এই লোকটার? কোনো দোষই তো নেই। অরুর চিঠি এসেছে। সে চিঠি লিখেছে নিউ জার্সি থেকে। সে ভালো আছে, সুখে আছে, স্বামীর সঙ্গে আছে। এই হচ্ছে চিঠির বক্তব্য। স্বামীকে, সে কোথায় আছে, সেই সব কিছুই নেই। বড়ই সংক্ষিপ্ত চিঠি। শুধু চিঠির এক কোণায় লেখা, তিথি, তোকে রোজ স্বপ্নে দেখি। তিথি, তোর কি হয়েছে রে? তিথির কি হয়েছে সে নিজেও জানে না। সে শুধু জানে তার হাঁটতে ভালো লাগে। মতিঝিল থেকে টিপু সুলতান রোড, সেখান থেকে গ্যান্ডারিয়া, গ্যান্ডারিয়া থেকে সূত্রাপুর। এত ভালো লাগে কেন হাঁটতে? শুধু মাঝে মাঝে। হঠাৎ মেঘে মেঘে আকাশ যখন কালো হয়ে যায়, যখন চক্রাকারে আকাশে সোনালি ডানার চিল উঠতে থাকে, তখন কেন জানি সব ছেড়ে ছুড়ে ঘরে ফিরে যেতে ইচ্ছা করে। এমন কোনো ঘর যে ঘরে দুবাহু বাড়িয়ে কেউ একজন অপেক্ষা করে আছে, যে ঘরে পা দেয়া মাত্র বলবে, মেঘলা দিনে কোথায় কোথায় ঘুরছিলে বলো তো? তিথি হাসবে। সেই মানুষটা কোমল অথচ রাগী গলায় বলবে, হাসবে না তো? হাসির কোনো ব্যাপার না। দেখো না কেমন ঝড় শুরু হলো। এই দিনে কেউ বাইরে থাকে? তিথি বলবে, হোক ঝড়, এসো না আমরা খানিকক্ষণ ভিজি। তুমি কি পাগল হলে তিথি? হ্যাঁ, পাগল হয়ে গেছি, এসো তো। তিথি সেই মানুষটাকে নিয়ে বৃষ্টিতে ভিজবে। লোকটি যতই রাগ করবে সে ততই মজা পাবে। কিন্তু তিথির জন্য তেমন কেউ অপেক্ষা করে নেই, কোনোদিন করবেও না। তার জন্য অপেক্ষা করবে বিশাল আকাশ, যে আকাশ সবার জন্যই অপেক্ষা করে, আবার কারো জন্যই করে না।